আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সকল কন্টেন্ট ক্রিয়েটারের উপর ক্রিয়েটার। তিনি একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। 3 মিনিটের এক বক্তব্যে ইতিহাস খ্যাত কিছু করে ফেলেছেন। দেখেন, ককরোচ জনতা পার্টি এবং সরকারের পক্ষ থেকে সম্মিলিত যৌথভাবে সংবাদ সম্মেলন করে ককরোচ জনতা পার্টি তারা আন্দোলনে বিজয় লাভ করে ঘরে ফিরে গিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে আনন্দ উল্লাস করে ঘরে ফিরে গিয়েছে। দেখেন, নরেন্দ্র মোদী ভাবছে যে এই সন্তানরা আমার দেশের ভোটারের সন্তান, এই সন্তানরা আমারই সন্তান, কারণ তারা আমাকেই ভালোবাসে, আমাকেই ভোট দিয়েছে, আমাকে ভালোবাসে, আমাকে ভোট দিয়েছে। এখন আমি তো মানুষ, আমার দোষ ত্রুটি হতেই পারে, ভুলচুক হতেই পারে, বা আমার সরকারের দোষ ত্রুটি ভুলচুক হতেই পারে, এবং তারা আমার কাছে দাবি করতেই পারে। তাই বলে আমি তো তাদের প্রাণ নাশ ঘটাতে পারি না। দেখেন, আমি সবসময় যখন ভিডিও করি ভারত নিয়ে, তখন একটা কথা বলি, ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। এখানে জ্ঞানের চর্চা হয়, এখানে ভালো কিছুর চর্চা হয়। তা যেখানে জ্ঞানের চর্চা হয়, ভালো কিছুর চর্চা হয়, জ্ঞান মানে এই যে একটা কথা, একটা কলমের শক্তি একটা অস্ত্রের শক্তির চেয়ে কি বেশি শক্তিশালী হয়। এখন আপনি মাইট ইজ রাইট, যোজ্জার মুলুক তার বলে আপনি সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করতে পারবেন না। ছাত্রদের অধিকার ছিল গণতান্ত্রিক আন্দোলন করা, তারা আন্দোলন করেছে। এখন যে যে পয়েন্টে তারা আন্দোলন করেছে, যে যে ডিমান্ডগুলো নিয়ে তারা আন্দোলন করেছে, তাদের যখন সেটা পূরণ হয়ে গিয়েছে, তখন তারা সংবাদ সম্মেলন, সরকারের সাথে যৌথভাবে সংবাদ সম্মেলন করে ঘরে ফিরে গিয়েছে। এটাই ডেমোক্রেসি, এটাই গণতান্ত্রিক পলিসি। এখন অনেকে মনে করবে এখানে নরেন্দ্র মোদীর পরাজয় হয়েছে আর ছাত্রদের বিজয় হয়েছে। নরেন্দ্র মোদী কি কখনো বলেছে যে আমি এদের সত্য মেনে নেব না, এদের গোষ্ঠী তুষ্টি রেঁধে দেবো, এদেরকে কোনোভাবে আমি? এখন কথা হলো, তারা আন্দোলন করেছে, সরকার গেস করেছে, উপলব্ধি করেছে, অনুধাবন করেছে যে আসলে বিষয়গুলো তারা এভাবে চাচ্ছে। আর যেহেতু ঘটনাটি প্রশ্ন ফাঁসের ঘটনাটি ঘটেছিল এবং তখন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী ছিল, তখন রেসপন্সিবিলিটি তার দিকেই যায়, দায়বদ্ধতা তার ঘাড়েই পৌঁছায়। তারপরেও শুধরায়, নিজেকে শুধরায় সে ভালো পথে আসতে চেয়েছে, বা সে আবার পরীক্ষা নিয়েছে, সে সেইবার লিগালভাবে নিয়েছে। তারপরেও যেহেতু সেই ছাত্ররাই তাকে চাচ্ছে না, তার ওই ভুলটার জন্য তাকে মাফ করে দিয়ে ক্ষমতায় রাখতে চাচ্ছে না, তাহলে তাকে না রাখাই উত্তম। এরকম তো না ও চলে গেলে আর কোনো ক্ষমতাবান ব্যক্তি বা আর কোনো শিক্ষামন্ত্রী পাওয়া যাবে না, এরকম না। ডিমান্ড করছে সরকার, দেখছে যে আসলে যদি প্রাথমিক স্টেজে পার হয়ে যায় দেন এটা আলাদা হিসাব, কিন্তু যখন দেখছে এটা নাগালের বাইরে চলে যাচ্ছে বা পরিস্থিতি ঘোলাটে করছে, তখন তিনি বা সরকার সিদ্ধান্ত নিয়েছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাবে। এর পাশাপাশি যে দুইটা দাবি করেছে, এটা সরকারে যারা রয়েছে তারা সরকারে না থেকে সরকারের বাইরে যদি থাকতো আর তাদের সন্তানরা যদি আন্দোলনে যেত, তাহলে তারাও সেম দাবিটা করতো যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে যে এফআইআর বা তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় তারা যাতে জেলে না যায়। আমি চাই, আমি হলেও আমি কিন্তু একই কাজ করতাম।
ইভেন ইফ যদি নরেন্দ্র মোদী হতো এবং তার যদি সন্তান থাকতো, সে যদি আন্দোলনে যাইতো, সেও কি চাইতো যে আন্দোলনে পার্টিসিপেট করার জন্য তার সন্তানটি জেলে যাক? চাইতো না। সুতরাং তারা ডিমান্ড করেছে যে কোনো ছাত্রকে যাতে আইনি ঝামেলায় না জড়াতে হয়, সেটা সরকারের মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা বরং মেনে না নেওয়াটা ছিল বলদের কাজ। কিন্তু সরকার জেনে শুনে এই বলদের কাজ তো করবে না, যেহেতু ওই যে বলছি জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ, এবং তারা ডিমান্ড করছে যারা ইনজুর্ড হয়েছে বা আহত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সরকার সেটাও বলেছে যে আমি আস্তে 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 বা এফআইআরটা আস্তে আস্তে ওটাকে অ্যাড্রেস করবে। তো ভালো কথা। এখন কথা হলো, এটাকে অনেকে মনে করেছে যে আপনার নরেন্দ্র মোদী সরকারের পরাজয় হয়েছে। দেখেন, আমি আমার ইকোনমিক্সের একটা টার্মস আছে, জানেন আপনারা? এই টার্মটা হলো অপরচুনিটিস কস্ট, বাংলায় যাকে বলে সুযোগ ব্যয়। যেমন আপনি মনে করেন আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে ইচ্ছা করলে আপনি পটলও লাগাইতে পারেন, আপনি ইচ্ছা করলে ধানও লাগাইতে পারেন। তো তখন আপনি দেখলেন যদি আপনি পটল লাগান আর পটলের ফলন যদি ঠিকঠাকভাবে ভালোভাবে হয়, তাহলে আপনি 6 মাসে মেবি 6 মাসে মনে করেন আপনি 1 বিঘা জমিতে 1 লাখ টাকা আর্ন করতে পারবেন, খরচ খরচা বাদ দিয়ে। আপনার সেখানে প্রফিট থাকবে 50,000। আর এই 1 বিঘা জমিতে যদি আপনি ধান চাষ করেন, তাহলে দেখা যায় টোটালি বিচালি মানে ধান সব কিছু মেলায় আপনার 50,000 টাকা আর্ন হবে, এবং সেখানে খরচ খরচা বাদ দিয়ে দেখা যায় আপনার 20,000 টাকা থাকবে। তাহলে দেখেন, এই পটল লাগাইলে আপনি 50,000, আর যদি আপনি ধান লাগান তাহলে আপনি পাচ্ছেন প্রফিট 20,000। তাহলে এখন কথা হলো, পটল লাগানোটা ধান লাগানোর চেয়ে কি লাভজনক? 30,000 টাকা বেশি লাভ করতে হলে আপনার 20,000 টাকা ধানের সুযোগটিকে ছেড়ে দিতে হচ্ছে। এর নাম হলো অপরচুনিটি কস্ট। এখন যখন আপনার অপরচুনিটি কস্টটা মানে মূল্যায়ন করবেন, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ওটাকে ছেড়ে দিতে হবে। তা দেখেন, যখন আপনি ছাত্র আন্দোলনকে নিয়ে আপনি সহিংসতা সেটাকে ইস্যু করে বড় একটা ক্ষতির দিকে যাওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়েছে, বা আশেপাশের শত্রুরা সেটাকে সেটার ক্ষেত্রে সংহতি জানিয়ে সেটাকে বিশৃঙ্খলার দিকে, একটা দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য ওত পেতে বসে আছে, তখন আপনার কি হবে? তখন আপনার ওই যে অপরচুনিটি কস্টের হিসাব অনুযায়ী একটু পিছিয়ে এসে এইটা দাবিটা মেনে নেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়? অবশ্যই সেটা বুদ্ধিমানের কাজ। এবং দেখেন, বোকারা সবসময় জিততে চায়। বোকারা, যারা বোকা, যাদের বোধ বুদ্ধি কম, নির্বোধ যাদেরকে বলা হয়, তারা কখনো পরাজয় বরণ করে না, তারা সবসময় বিজয় লাভ করতে চায়। যারা বুদ্ধিমান তারা বড় বিজয়ের জন্য ছোট বিজয়, ছোট ছোট বিষয়গুলোকে আপোষে মেনে নেয়। তো এখন দেখেন, আপনি আজকে যদি এটাকে নিয়ে বড় ইস্যু করে আরও সমস্যা ক্রিয়েট করতেন, তাহলে দেশের যে অর্থনীতি, ভারতের যে অর্থনীতি, যে প্রবৃদ্ধি, যে উন্নয়ন, যে অগ্রগতি, সেটা কিন্তু ইন্টারাপ্ট হতো, বাধাগ্রস্ত হতো। তো এখন যেহেতু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়েছে, সেহেতু করণীয় কি? সেহেতু ভারত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে পিছিয়ে আসলে কোনো ব্যাপার নয়। যেমন ধরেন, সরকার নির্বাচন করলে 300 আসন থাকলে 300 আসনই বিজয় লাভ করে না। অনেক সময় দেখা যায় 300 আসনের ভেতরে 151টি পাইলে সংসদের ক্ষমতাসীন দল হওয়া যায়। তো
তো এই ক্ষমতাসীন দল হতে 151টি ফার্স্ট এক্সপেক্ট এবং প্রায়োরিটি থাকে, তারপরে যেগুলো থাকে বা পায় সেগুলো এক্সট্রা আলাদা একটা হিসাব। এখন দেখেন এই যে অবস্থা, এই পরিস্থিতিতে অপরচুনিটি কস্ট বলেন বা নিজেদেরকে বোকা না বানিয়ে বিজয়ী বানাতে হলে মাঝে মাঝে যে হারতে হয়, সেই হারটা মানে মেনে নিয়ে বড় ধরনের বিজয় অর্জন করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু যারা সেটা বোঝে না, আমরা দেখেছি পাকিস্তান বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই দেশের ভারত বিরোধী নেতারা নরেন্দ্র মোদীর গদি থেকে গদিচ্যুত করার আনন্দ উল্লাস করা শুরু করেছিল। তারা ভেবেছিল এবার নরেন্দ্র মোদীর গদি আর নাহি থাকতা হে, মানে আমি তো হিন্দি পারি না, তারপরেও যেটা বলেন আর থাকবে না, নরেন্দ্র মোদীর গদি এবার থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদীর গদি গণতান্ত্রিক উপায়ে পাওয়া গদি, এটা এত সহজে যাওয়ার নয়। তো এখন দেখেন এই মুখ পোড়া হনুমানগুলোর মুখ যদি আপনি বন্ধ করতে চান বা এই মানে একটা দেশের উন্নয়ন অগ্রগতি এবং গণতান্ত্রিক ধারাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন করে আজ পর্যন্ত সেই সরকার বিশ্বের বুকে ভালো কিছু করেছে, এরকম নমুনা খুব রেয়ার। ওই যে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, ব্যতিক্রম ধর্মী কখনো উদাহরণ হতে পারে না। রেয়ার কেস দু একটা হতে পারে, হাজারে একটা, শতে একটা, এটা কখনো উদাহরণ হতে পারে না। এখন কথা হলো যে আমার দেশের জনগণ, আমরা কাজ করি দেশের জনগণের জন্য, তারা যেটাতে বেটার ফিল করছে না সেটাকে সরিয়ে আমি আরেকজনকে, সেও তো আমার দলের লোক, তাকে বসালাম, তারা খুশি হয়ে বাড়ি চলে গেল, দেশ একটা শান্ত পরিবেশে চলে আসলো, দেশের সব কিছুই স্বাভাবিক হলো। তা আন্তর্জাতিক খেলাড়ি হইলেই তো বোকা না সেজে এই হালকা পরাজয়কে বরণ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক সেই কাজটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক খেলাড়ি, তিনি করে ফেললেন। দেখতে থাকুন ভারতের অকল্যাণ সহা ব্যক্তিগুলোর আহাজারি। আহা, ককরোচ জনতা পার্টি কী করলো, তারা কেন কম্প্রোমাইজ করলো? তারা ওইটা 3টা দাবি মেনে নিলে তো নরেন্দ্র মোদীর 1 দফা দাবি, পতনের 1 দফা দাবি দিতে পারত, ইস দিল না। যদিও কিছু কিছু সোশ্যাল মিডিয়ার আপনার ফটোকার্ড দেখছি, রাহুল গান্ধী নাকি বলেছে, তা রাহুল গান্ধীকে বর্তমান সময়ে ভারতের গুনাই ধরে না, হ্যাঁ, তার কোনো পপুলারিটি সেইভাবে নেই। সুতরাং এটি নরেন্দ্র মোদী আন্তর্জাতিক খেলোয়াড়ের একটা অসাধারণ বিজয়। দেখতে থাকুন, এভাবেই এগিয়ে যাবে ভারত, আর ভারত বিরোধীদের কষ্ট আরও বাড়তে থাকবে, বেড়ে যাক, দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।